হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের টপিক হচ্ছে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন। আমাদের সবারই কিন্তু কম বেশি সবারই ইউটিউব চ্যানেল আছে। তো সেই ইউটিউব চ্যানেলকে গ্রোথ বাড়ানোর জন্য কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় সেই টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? আর অনেকেই দেখেন নতুন চ্যানেল খোলেন কিন্তু ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ছে না, সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেন বা জিজ্ঞেস করেন ইনবক্সে। তো আমি ভাবলাম যে এখন আপনাদের এটা নিয়ে একটা টপিক নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কথাটা বুঝতে সুবিধা হবে। তো ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন সেটা নিয়ে কথা হচ্ছে যে আসলে আমরা একা একা কিছুই করতে পারি না। ঠিক আছে? যখন আমরা একজন কাজ করব তখন আমাদের করতে হবে কি, একে অন্যের সাথে সহযোগী হিসেবে কাজ করতে হবে। একে অন্যজনের সাথে প্রতিযোগিতা যে কে কার আগে যাব, এভাবে আসলে কোনো কাজে আগে এগিয়ে যাওয়া যায় না। তো আমাদের কোনো কাজ যদি সফল করতে হয় তাহলে অবশ্যই একে অপরের সহযোগী হিসাবে কাজ করতে হবে। যেমন আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম, আপনিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন। এটা হচ্ছে একে অন্যের সাথে সহযোগী হয়ে কাজ করা। আপনি আমার ভিডিও দেখলেন, আমিও আপনার ভিডিও দেখলাম, এটা একে অন্যের জন্য সহযোগী হয়ে কাজ করা। কেউ কাকে ফালাবো, কাকে ফেল করব, এভাবে প্রতিযোগিতা হিসাবে কিন্তু এগিয়ে নেওয়া যায় না কাজকে। ঠিক আছে? যেমন ধরেন এই যে কচ্ছপ আর একটা খরগোশ, এই গল্পটা, কচ্ছপ আর খরগোশের গল্পটা কিন্তু আমরা সবাই কম বেশি শুনেছি। ঠিক আছে? তবে এই গল্পের মধ্যে আসলে সেদিন কে জিতেছিল অধিকাংশ মানুষই জানে না। পুরো গল্পটা অধিকাংশ মানুষই কিন্তু শোনেনি বা জানে না। এই গল্পের কিন্তু আরো 3টি পার্ট আছে। তো সেই পার্টগুলা যদি নিয়ে আমি আলোচনা করি তাহলে দেখবেন যে আসলে একে অন্যের সহযোগী হিসেবে যদি কাজ করি তাহলে কিভাবে এগিয়ে যাওয়া যায় বা কিভাবে সকলে একত্রিত হয়ে জিতা যায় বা সফল হওয়া যায়, তাহলে অনেকটা আইডিয়া পাবেন। তো চলুন আমি সেই গল্পের যে আরো 3টি অধ্যায় আছে, পার্ট আছে, সেগুলো আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করি। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন সেই খরগোশ আর কচ্ছপের সেই 3টি পার্ট আমরা জেনে নিই। প্রথম অংশ হচ্ছে, এই অংশটা আমরা ছোটবেলায় কিন্তু বইয়ে পড়েছি। যেমন গল্পটা এরকম ছিল, এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। তো প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করলো যে তার পরাজয়ের মূল কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। মানে সে তো অনেক দ্রুত দৌড়াতে পারে, এটা তার একটা আত্মবিশ্বাস ছিল। আর কচ্ছপ খুবই ধীর গতিতে দৌড়ায়, তার এটা এজন্য খরগোশ ধরেই নিয়েছিল যে সে জিতবে। তো এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই কিন্তু এই তার পরাজয়ের ক্ষতির কারণ। আর কচ্ছপ বুঝলো যে লেগে থাকলে সাফল্য আসবেই। মানে কচ্ছপের কথা হচ্ছে যে আমি ধীর গতিতে চলি কিন্তু লেগে থাকলে সাফল্য আসবে। আর ওই খরগোশের কথা হচ্ছে যে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকলে পরাজয় নিশ্চিত। কিন্তু এরও আরো 2টা পার্ট আছে যেটা অনেক মানুষই আমরা জানি না। তো দ্বিতীয় অংশ হচ্ছে, হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। বুঝতে পারছেন? মানে খরগোশ এখন বুঝলো যে আমি এখন ঘুমাইনি, আমি এখন মন দিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়েছি। তো যদি মন দিয়ে আমরা কোনো কাজ করি তাহলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত যদি গতি না থাকে তাহলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব।
মানে ধীরে ধীরে চলা ভালো, ঠিক আছে, কিন্তু যদি আপনার একটা কাজে যদি প্রতিযোগিতামূলক পরিবেশে যদি জয়ী হতে চান, তাহলে উপযুক্ত একটি গতি থাকতে হবে। আপনি অলসভাবে চলাফেরা করলেন, তাহলে তো আপনি জিতলেন না, তাই না? দ্বিতীয় অংশে কিন্তু এই কথাটা বোঝাইছে। আর তৃতীয় অংশ হচ্ছে, কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। কচ্ছপ যেহেতু দ্বিতীয় অংশে খরগোশ জিতলো আর কচ্ছপ হচ্ছে হেরে গেল, এই জন্য তৃতীয় অংশে হচ্ছে কচ্ছপ আবার খরগোশকে দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় দৌড় প্রতিযোগিতা হোক। একই রাস্তায় দৌড় প্রতিযোগিতা দিয়ে একবার কচ্ছপ জিতলো, একবার খরগোশ জিতলো। এখন আমরা এই সেম রাস্তায় দৌড় প্রতিযোগিতা না দিয়ে অন্য রাস্তায় আমরা দৌড় প্রতিযোগিতা করি। তখন খরগোশও রাজি হয়ে গেল। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে গেল। যেহেতু কচ্ছপ পানিতে থাকে, তাই পানি দিয়ে নেমে গেল এবং খাল পার হয়ে গেল। দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা কচ্ছপ জিতে গেল। খরগোশ বুঝলো, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ জরুরি। আর কচ্ছপ বুঝলো, প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি ধাপ আছে। তো চলুন আরেকটি ধাপ শুনুন। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো, এই একই রাস্তায়। কচ্ছপও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসাবে নয়, বরং এবার দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। যখন রাস্তা ছিল, তখন খরগোশ কি করলো, কচ্ছপকে পিঠের উপর নিয়ে দৌড়ালো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার করলো। নদীটা পার হলো, তখন খরগোশ কচ্ছপের পিঠে ছিল। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে, এভাবেই কিন্তু তারা সহযোগী হিসাবে তারা প্রতিযোগিতা না করে সহযোগী হিসাবে তারা এই রাস্তা পার করলো। তো সুতরাং আমাদের যদি সাবস্ক্রাইব বাড়াইতে হয় বা ভিউজ বাড়াইতে হয়, আমরা কি করব? প্রতিযোগী হিসাবে দৌড়াবো না, আমরা সব সময় সহযোগী হিসাবে দৌড়াবো, ঠিক আছে? একজন অপরজনের কাজের সহযোগী হব আমরা, তাহলেই কিন্তু সফল সম্ভব। যে যার যার কাজে কাজ করব, যার যার জায়গায় কাজ করব, কিন্তু কাজটা করতে হবে সহযোগী হিসাবে। কেউ কাউকে হিংসা করব না, সহযোগী হিসাবে কাজ করে যাব। তাহলে দেখব যে সবাই আমরা সফল হচ্ছে। আমরা যদি প্রতিযোগী হিসাবে কাজ করি, তাহলে দিন শেষে আমরা কিন্তু আসলেই সফল হব না, ঠিক আছে? তো আমার কথাটা কেমন লাগলো সেইটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত সম্পর্কেও আমাকে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।